বাংলার বুকে এমন অনেক জমিদার বাড়ি রয়েছে যাদের ইতিহাস আজও কালের অতলে হারিয়ে যেতে বসেছে। বিশাল অট্টালিকা, ভাঙা স্তম্ভ, জঙ্গলে ঢেকে যাওয়া প্রাসাদ আর শত শত বছরের নীরবতা সব কিছু যেন আজও অতীতের গল্প শোনায়। আজ আমরা এসেছি পূর্ব বর্ধমান জেলার এক রহস্যময় জমিদার বাড়িতে, যার নাম কালিকাপুর জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি নির্মিত হয় 1819 সালে। কিন্তু প্রশ্ন এখানে, কেন এই রাজবাড়ি জঙ্গলের মধ্যে তৈরি হয়েছিল? কেন জমিদার তার পূর্বপুরুষের ভিটে ছেড়ে এখানে চলে এসেছিলেন? কোথায় সেই সাতমহলা প্রাসাদ? কেন আজও এই রাজবাড়িকে ঘিরে রয়েছে রহস্য? আর এই প্রাসাদের দেওয়ালে থাকা এক রহস্যময়ী নারী, বাতায়ন বর্তিনী, তিনি আসলে কে? আজকের এই প্রতিবেদনে আমরা খুঁজে বের করব কালিকাপুর রাজবাড়ির ইতিহাস, মৌখিরার প্রাচীন মন্দির, সাত ভাইয়ের দুর্গাপূজা, পোড়ামাটির শিল্প, সিনেমার শুটিং এবং এই হারিয়ে যাওয়া ঐতিহ্যের অজানা গল্প। পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামে জঙ্গলের সবুজ বনভূমির মাঝে লুকিয়ে রয়েছে বাংলার এক বিস্ময় কালিকাপুর জমিদার বাড়ি। আজ চারিদিকে নীরবতা, ভাঙা প্রাসাদ, জীর্ণ স্তম্ভ, আগাছায় ঢাকা অট্টালিকা। কিন্তু একসময় এখানেই ছিল জমিদার পরিবারের রাজকীয় জীবন। দূর দূরান্ত থেকে আসতেন অতিথিরা। নাট মন্দিরে অনুষ্ঠিত হতো নৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠান। দুর্গা দালানে ধুমধাম করে পালিত হতো দুর্গাপূজা। আর এই জমিদার বাড়ির প্রতিটি ইটে যেন আজও অতীতের গল্প বহন করে চলেছে। স্থানীয় মানুষের কাছে এটি সাতমহলা বাড়ি নামে পরিচিত, কারণ জমিদার পরমানন্দ রায় তার 7 পুত্রের জন্য তিনি তৈরি করেছিলেন 7টি পৃথক অট্টালিকা। এই 7টি ভবন আবার দীর্ঘ করিডোরের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত ছিল। প্রায় 200 বছরের বেশি আগে এই করিডোরের ধরে রাজপরিবারের সদস্যরা এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদ যাতায়াত করতেন। আজ সেই করিডোরের অধিকাংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু এখনও দাঁড়িয়ে থাকা অংশগুলো দেখলেই বোঝা যায় একসময় এটি কতটা জাঁকজমকপূর্ণ ছিল। এই বিশাল রাজবাড়ি ঘিরে রয়েছে বিস্তীর্ণ বাগান, পুরনো পুকুর, ঠাকুর দালান, নাট মন্দির, অসংখ্য স্মৃতি। শুধু স্থাপত্য নয়, এই জমিদার বাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার সংস্কৃতি, ধর্মীয় ঐতিহ্য এবং জমিদারির ইতিহাস। কিন্তু কালিকাপুরেই কি ছিল জমিদার বাড়ির প্রথম বাসস্থান? কিন্তু না, এই ইতিহাসের সূচনা হয়েছিল কাছের একটি ছোট্ট গ্রাম মৌখিরা থেকে। সেখানেই গড়ে উঠেছিল রায় পরিবারের প্রথম জমিদার বাড়ি। আর সেই গ্রামেরই বুকে আজও দাঁড়িয়ে রয়েছে পোড়ামাটির অসাধারণ শিল্পসজ্জিত একাধিক প্রাচীন মন্দির। পর্বে আমরা পৌঁছে যাব সেই মৌখিরা গ্রামে, যেখানে শুরু হয়েছিল রায় জমিদার বাড়ির ইতিহাস এবং যার বন্যাপ্রবণ পরিবেশ একদিন তাদের বাধ্য করেছিল নতুন জমিদার বাড়ি গড়ে তুলতে এই কালিকাপুরে। কালিকাপুর জমিদার বাড়ির ইতিহাস জানতে হলে আমাদের সময়ের চাকা ঘুরিয়ে যেতে হবে আরও কয়েকশো বছর আগে, মৌখিরা গ্রামে। আজ এটি একটি শান্ত গ্রাম, কিন্তু একসময় এখানেই ছিল রায় জমিদারদের আদি বাড়ি। চারিদিকে সবুজ মাঠ, পুরানো পথ আর প্রাচীন মন্দিরের সারি। প্রথম দেখায় হয়তো বোঝাই যায় না এই মাটির নিচে লুকিয়ে আছে বাংলার জমিদারি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। স্থানীয় ইতিহাস ও গবেষণা থেকে জানা যায় জমিদার পরমানন্দ রায় প্রথমে এই মৌখিরাতেই তাঁর জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন। দীর্ঘ প্রায় 1 শতাব্দী ধরে রায় পরিবার এই গ্রাম থেকেই বিশাল জমিদারি পরিচালনা করতেন। কিন্তু মৌখিরার একটা বড় সমস্যা ছিল অজয় নদীর বার্ষিক বন্যা। বর্ষা এলেই নদীর জলে প্লাবিত হতো এই মৌখিরা গ্রাম। জমিদার বাড়ি, কৃষিজমি, মানুষের জীবন সবই ক্ষতিগ্রস্ত হতো। বারবার এই দুর্ভোগের মুখোমুখি হয়ে পরমানন্দ রায় শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন অপেক্ষাকৃত উঁচু নিরাপদ স্থানে নতুন জমিদার বাড়ি গড়ে তুলবেন। আর সেই নতুন জমিদার বাড়ি হলো কালিকাপুর। তবে কালিকাপুরে চলে গেলেও মৌখিরাকে তারা ভুলে যাননি। এখানে গড়ে ওঠে একের পর এক অসাধারণ মন্দির। ইতিহাসবিদদের মতে 1793 থেকে 1801 সালের মধ্যে এখানে নির্মিত হয় প্রায় 20টি মন্দির। এই মন্দিরগুলির স্থাপত্য বাংলার ঐতিহ্যের অনন্য উদাহরণ। কোথাও দেউল শৈলী, কোথাও পঞ্চরত্ন, আবার কোথাও আটচালা। প্রতিটি মন্দির যেন এক একটি শিল্পকর্ম। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এই মন্দিরগুলির পোড়ামাটির ফলক। সূক্ষ্ম কারুকার্যে ফুটে উঠেছে রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা, দেবদেবীর কাহিনী এবং বাংলার তৎকালীন সমাজ জীবনের নানা দৃশ্য। ভাবলে অবাক হতেই হয় যে 200 বছরের বেশি আগে কোনো আধুনিক যন্ত্র ছাড়াই শিল্পীরা পোড়ামাটির ছোট ছোট ফলকে এমন নিখুঁত শিল্প সৃষ্টি করেছিলেন যা আজও গবেষকদের বিস্মিত করে। মৌখিরার অন্যতম আকর্ষণ হলো 1801 সালে নির্মিত পঞ্চরত্ন বিষ্ণু মন্দির। এই মন্দিরের গায়ে কৃষ্ণের জন্ম থেকে কংসবধ পর্যন্ত অসংখ্য দৃশ্য পোড়ামাটির প্যানেলে ফুটিয়ে তোলা হয়েছে। শুধু বিষ্ণু মন্দির নয়, এখানকার অধিকাংশ শিব মন্দিরে দেখা যায় অনবদ্য টেরাকোটা শিল্প।
যদিও সময়ের আঘাতে অনেক অংশ ক্ষয়প্রাপ্ত, তবু আজও তাদের সৌন্দর্য দর্শকদের মুগ্ধ করে। মন্দিরগুলোর পাশাপাশি আজও দাঁড়িয়ে রয়েছে রায় পরিবারের আদি অট্টালিকা ধ্বংসাবশেষ। এটি কালিকাপুরের বিশাল সাতমহলা প্রাসাদের মতো জাঁকজমকপূর্ণ না হলেও ইতিহাসের দিক থেকে এর গুরুত্ব অপরিসীম। এই মৌখিরাই ছিল সেই ভূমি যেখানে রায় জমিদার বাড়ির উত্থান শুরু হয়েছিল। এখান থেকেই জন্ম নিয়েছিল এমন এক ঐতিহ্য যার পরিণতি আমরা দেখি কালিকাপুরের সাতমহলা রাজবাড়িতে। কিন্তু কেন পরমানন্দ রায় তার 7 ছেলের জন্য আলাদা আলাদা প্রাসাদ নির্মাণ করেছিলেন? কেমন ছিল সেই সাতমহলা বাড়ি, আর কেন আজ তার অধিকাংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে? চলুন এবার আমরা দেখে নেব কালিকাপুর রাজবাড়ির ভেতরের, যেখানে ইতিহাস, স্থাপত্য আর রহস্য একসঙ্গে মিলেমিশে তৈরি করেছে এমন এক ঐতিহ্য। মৌখিরার ইতিহাস পিছনে ফেলে এবার আমরা পৌঁছে গেছি কালিকাপুর জমিদার বাড়ির প্রধান প্রবেশদ্বারে। চারিদিকে ঘন সবুজ বন, নির্জন পরিবেশ আর বিশাল লোহার দরজা। প্রথম দর্শনেই মনে হবে যেন সময় এখানে বহু আগেই থমকে গেছে। রাজবাড়ির ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ে একটি বিশাল প্রাঙ্গণ। একসময় এখানে ছিল জমিদারি জীবনের কোলাহল, অতিথিদের আনাগোনা, উৎসবের আয়োজন আর রাজকীয় আচার অনুষ্ঠান। আজ সেই একই প্রাঙ্গণে নীরবতা, ভাঙা ইট আর সময়ের ক্ষয়চিহ্ন। সবচেয়ে আগে নজর কাড়ে একটি বিশাল কার্নেথিয়ান ধাঁচের স্তম্ভ। এগুলি কোনো স্থাপত্য নয়, এগুলি ছিল জমিদার বাড়ির বিখ্যাত নাট মন্দিরের অংশ। স্থানীয়দের মতে একসময় এই নাট মন্দিরে দুর্গাপুজোর সময় সঙ্গীত, নৃত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। জমিদার পরিবারের সদস্য, অতিথি এবং আশেপাশের মানুষজন সেই আয়োজন উপভোগ করতেন। আজ নাট মন্দিরের ছাদ আর নেই, বহু বছর আগেই তা ধসে পড়েছে। তবু দাঁড়িয়ে থাকা স্তম্ভগুলো যেন অতীতের গৌরবের শেষ সাক্ষী হয়ে আছে। নাট মন্দিরের 3 দিক ঘেরা ছিল বারান্দা। সেই সব বারান্দায় অসংখ্য জানালা ছিল। ইতিহাস বলে দুর্গাপুজোর সময় জমিদার পরিবারের মহিলারা সেই জানালার আড়াল থেকে পূজার সমস্ত আচার অনুষ্ঠান দেখতেন। নাট মন্দিরের পাশেই রয়েছে জমিদার বাড়ির দুর্গা দালান। প্রতি বছর আজও এখানে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এই পূজা শুধু রায় পরিবারের নয়, সমগ্র অঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী উৎসব। স্থানীয় মানুষ একে ভালোবেসে বলেন 7 ভাইয়ের পুজো। কথিত আছে 7 ভাইয়ের প্রতিটি পরিবারের সদস্য একত্রিত হয়ে এই পূজার আয়োজন করেন। আজও দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা রায় পরিবারের বংশধরেরা দুর্গাপূজার সময় এই রাজবাড়িতে বা জমিদার বাড়িতে ফিরে আসেন। দুর্গা দালানের স্টকো, অলঙ্করণ এবং উঁচু খিলান এবং পুরনো স্থাপত্য আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। রাজবাড়ির মূল ভবনের দিকে এগিয়ে গেলে বোঝা যায় কেন এটিকে সাতমহলা বাড়ি বলা হয়। পরমানন্দ রায় তার 7 পুত্রের জন্য 7টি পৃথক অট্টালিকা নির্মাণ করেছিলেন। প্রতিটি অট্টালিকা ছিল আলাদা আবাস, কিন্তু একটি দীর্ঘ করিডোরের মাধ্যমে সবগুলোকে একে অপরের সঙ্গে যুক্ত করা হয়েছিল। 2 শতাব্দী আগে এই করিডোর দিয়ে জমিদার পরিবারের সদস্যরা অবাধে চলাফেরা করতেন। উৎসব, বৈঠক, পারিবারিক অনুষ্ঠান সবকিছুর কেন্দ্রে ছিল এই বিশাল প্রাসাদ। আজ সেই 7টি অংশের অধিকাংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কোথাও ভেঙে পড়েছে ছাদ, কোথাও দেয়ালে ফেটে গেছে, কোথাও আগাছা আর বটগাছের শিকড় ইটের গায়ে আঁকড়ে ধরেছে। তবুও যা অবশিষ্ট আছে তা থেকে বোঝা যায় এটি ছিল বাংলার অন্যতম বৃহৎ জমিদার বাড়ি। কিন্তু এই রাজবাড়ির সবচেয়ে রহস্যময় আকর্ষণটি কোনো প্রাসাদ নয়, এটি একটি জানালা। রাজবাড়ির একটি পরিত্যক্ত অংশে বাইরের দেওয়ালে একটি নকল জানালা, আর এই জানালায় দাঁড়িয়ে এক নারীর জীবনের আকারের মুখাবয়ব। স্থানীয়রা তাকে বলেন বাতায়ন বর্তিনী। প্রথম দর্শনে মনে হবে যেন একজন বাস্তব নারী জানালার আড়াল থেকে বাইরের দিকে তাকিয়ে আছেন। চুন সুরকি দিয়ে তৈরি এই ভাস্কর্য এতটাই জীবন্ত যে বিশেষ করে বর্ষার দিনে বা মেঘলা বিকেলে অনেক দর্শনার্থী দূর দূরান্ত থেকে গিয়ে সেটাকে সত্যিকারের মানুষ বলে ভুল করে। এই নারী মূর্তিকে ঘিরে রয়েছে নানা লোককথা। কেউ বলেন তিনি অপেক্ষার এক প্রতীক, যিনি তার প্রিয়জনের ফেরার আশায় জানলার পাশে দাঁড়িয়ে আছেন। আবার কেউ বলেন এটি শুধু শিল্পকলার এক অনন্য নিদর্শন, যা জমিদার বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য নির্মাণ করা হয়েছিল। যে ব্যাখ্যাই সত্য হোক না কেন, বাতায়ন বর্তিনী আজ কালিকাপুর রাজবাড়ির এক অন্যতম পরিচয়। জমিদার বাড়ির মূল প্রবেশের বাইরে দাঁড়িয়ে আছে 2টি প্রাচীন শিব মন্দির, পরমেশ্বর এবং হংসেশ্বর।
1839 সালে নির্মিত এই দেউল শৈলীর মন্দিরদ্বয় পোড়ামাটির অসাধারণ অলঙ্করণে সজ্জিত। দেওয়ালে প্রতিটি কারুকার্যে ফুটে উঠেছে পৌরাণিক কাহিনী, ফুল, লতা, দেবদেবীর প্রতীক এবং বাংলার লোকশিল্পের অনন্য নিদর্শন। অনেক গবেষকের মতে এই টেরাকোটা শিল্প বাংলার মন্দির স্থাপত্যের গুরুত্বপূর্ণ ঐতিহ্যের অংশ। আজও প্রতিদিন এই দুই মন্দিরে নিয়মিত পূজা হয়, তাই ধ্বংসস্তূপের মাঝেও এখানকার ধর্মীয় ঐতিহ্য কিন্তু এখনও জীবন্ত। ভিত্তিপ্রস্তর অনুযায়ী এই দেউল দুটি 1839 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। কালিকাপুর ঐতিহাসিক রাজবাড়ি ও ভাঙা নাট মন্দিরের প্রাঙ্গণের সঙ্গে সঙ্গে বাইরের এই দুটি মন্দির কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। মন্দির দুটির সামনের দেওয়ালে চমৎকার পোড়ামাটির কাজ বা টেরাকোটার প্যানেল রয়েছে। রামের রাজ্যাভিষেক, দশাবতার, শিবের সেতার বাজানোর দৃশ্য, সৈন্যদল ও সামাজিক নানা চিত্র খোদাই করা আছে। উড়িষ্যা মন্দিরের রীতির ধাঁচে তৈরি এই মন্দির দুটি, এদের গর্ভগৃহে চূড়ার দিকটা খাঁজ কাটা, পিরামিডের মতো ধাপে ধাপে উপর দিকে উঠে গেছে। প্রতিষ্ঠাগুলি দেখে বোঝা যায় বাঁ দিকের মন্দিরটি পরমেশ্বর এবং ডান দিকের মন্দিরটি হংসেশ্বর। গুপ্তধনের সন্ধানের সিনেমায় আপনারা এই দুটি মন্দিরের দেখা পাবেন। হংসেশ্বর শিবের দরজার উপরে বড় বড় প্যানেলে রামের রাজ্যাভিষেক দেখানো হয়েছে। পরমেশ্বর শিব মন্দিরের মূল প্যানেলটা কিন্তু দুই ভাগে ভাগ। ওপরের প্যানেলে শিব সেতার বাজিয়ে গান গাইছেন, পাশে ব্রহ্মা, নারদ, বিষ্ণু ও শিবের কিছু গণ বা অনুচরবৃন্দ আছেন। আর নিচের প্যানেলে সপরিবারে পার্বতী সিংহাসনে বসে আছেন। কালিকাপুর জমিদার বাড়ির প্রতিটি ইট, প্রতিটি স্তম্ভ, প্রতিটি ভাঙা দেয়াল যেন অতীতের এক হারিয়ে যাওয়া সভ্যতার গল্প শোনায়। কিন্তু এই জমিদার বাড়ির পরিচয় শুধু ইতিহাসেই সীমাবদ্ধ নয়। গত কয়েক দশকে প্রায় ধ্বংসপ্রায় অট্টালিকা হয়ে উঠেছে বাংলা, হিন্দি চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় শুটিং লোকেশন। একসময় যেখানে জমিদারদের রাজকীয় জীবনযাপন ছিল, আজ সেখানে রাজত্ব করছে নীরবতা। তবু কালিকাপুর জমিদার বাড়ি কিন্তু কখনো হারিয়ে যায়নি, বরং গত কয়েক দশকে এই প্রাচীন জমিদার বাড়ি নতুন পরিচয় পেয়েছে বাংলা, হিন্দি চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় শুটিং লোকেশন হিসাবে। এর ভাঙা বারান্দা, দীর্ঘ করিডোর, ধ্বংসপ্রাপ্ত মহল, জীর্ণ নাটমন্দির আর রহস্যময় পরিবেশ সব মিলিয়ে এই জমিদার বাড়ি যেন একটা জীবন্ত সিনেমার সেট হয়ে উঠেছে। এখানে দাঁড়ালে মনে হয় ইতিহাস এখনও নিঃশব্দে শ্বাস নিচ্ছে। এই রাজবাড়ির 100-রও বেশি চলচ্চিত্র, টেলিভিশন সিরিয়াল, ওয়েব সিরিজ শুটিং হয়েছে এই জমিদার বাড়িতে। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক মৃণাল সেন তার বিখ্যাত ছবি খণ্ডহারের গুরুত্বপূর্ণ অংশ শুটিং করেছেন এই জমিদার বাড়িতে। পরবর্তীকালে ঋতুপর্ণ ঘোষ, সন্দীপ রায়, অনিক দত্ত, বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়, ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের মতো পরিচালকও এই ঐতিহাসিক জমিদার বাড়িতে গয়নার বাক্স, নৌকাডুবি, গুপ্তধনের সন্ধানে, মেঘনাদ বধ রহস্য এমন বহু জনপ্রিয় চলচ্চিত্র ও সিরিজের দৃশ্য এখানে দেখা যায় এই কালিকাপুর জমিদার বাড়ির অন্দরের পরিচিত অংশে। প্রতিটি পরিচালক এই রাজবাড়ি বা জমিদার বাড়ির ভাঙা সৌন্দর্যকে ক্যামেরায় এমনভাবে তুলে ধরেছেন যেন এটি শুধুই একটি প্রাসাদ নয়, একটি জীবন্ত চরিত্র। বর্তমানে জমিদার বাড়ির অনেক অংশই ভগ্নপ্রায়, ছাদ ভেঙে পড়েছে, দেয়ালে জন্ম নিয়েছে গাছের শিকড়, অনেক ঘরের দরজা জানলা আর নেই। বর্ষাকালে আগাছায় ঢেকে যায় প্রাসাদের বহু অংশ, কিছু জায়গায় সাপের উপদ্রবও দেখা যায়। তাই রাজবাড়ি ঘুরতে এলে সবসময় সতর্ক থাকাটাও জরুরি, ভাঙা অংশে না ওঠাই ভালো। এই বিশাল ঐতিহ্য আজও টিকে আছে মূলত রায় পরিবারের সদস্য এবং স্থানীয় মানুষের প্রচেষ্টায়। তবুও সময়ের সঙ্গে সঙ্গে ধ্বংসের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। বাংলায় এমন এক ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণ করা শুধু সরকারের কাজ নয়, আমাদের সবার দায়িত্ব। কারণ একটি জমিদার বাড়ি ভেঙে গেলে শুধু একটি ভবন হারায় না, হারিয়ে যায় একটি যুগের ইতিহাস, একটি সংস্কৃতি, একটি পরিবারের স্মৃতি আর বাংলার ঐতিহ্যের এক অমূল্য অধ্যায়। তবে যাই হোক, একটি জমিদার বাড়ি অর্থাৎ যার প্রতিটি ইট আজও অতীতের গল্প বলে, একটি গ্রামের ইতিহাস যেখানে শুরু হয়েছিল রায় জমিদার বাড়ির উত্থান, একটি সাতমহলা প্রাসাদ যা আজ ধ্বংসস্তূপ হলেও বাংলার ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন।
কালিকাপুর জমিদার বাড়ি শুধু একটি পুরাতন বাড়ি নয়, এটি বাংলার ইতিহাস, স্থাপত্য, সংস্কৃতি ও স্মৃতির এক অমূল্য সম্পদ। আর এখানে আসার যদি পথটা বলি, তাহলে যদি কলকাতা থেকে আসতে চান তাহলে সবচেয়ে সুবিধাজনক উপায় হলো ট্রেনে বোলপুর বা গুসকরা পৌঁছে সেখান থেকে গাড়ি বা টোটো ভাড়া করা। নিজস্ব গাড়িতে এলে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে বর্ধমান, তারপর মানকর, তারপর ভাতকুন্ডা, ছোড়া হয়ে কালিকাপুর পৌঁছানো যায়। দুর্গাপুর থেকে দূরত্ব 32 কিলোমিটার, বর্ধমান শহর থেকে প্রায় 65 কিলোমিটার, আসানসোল থেকে 77 কিলোমিটার, আর কলকাতা থেকে মোটামুটি 175 কিলোমিটার পথ। আর শুধুমাত্র এইখানে আসার জন্যই যে শুধুমাত্র কালিকাপুর জমিদার বাড়িকেই বেছে নেবেন তা নয়, কালিকাপুর জমিদারের বাড়ির পাশাপাশি অঞ্চলগুলো ঘুরে দেখতে পারেন, যেমন মৌখিরা গ্রামের টেরাকোটা মন্দির, রায় পরিবারের আদি জমিদার বাড়ি, ভালকি মাচান, ডোকরা শিল্পীদের গ্রাম, শালবনের মনোরম রাস্তা। আর একদিন সময় নিয়ে এলে পুরো এলাকাটাই ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। আর কালিকাপুর গ্রামে থাকা বা ভালো খাবারের ব্যবস্থা খুবই সীমিত, তাই বোলপুর, গুসকরা বা বর্ধমান বা দুর্গাপুর থাকার পরিকল্পনা করলে খুব সুবিধা হয়। বিশেষ করে শীতকাল বা দুর্গাপুজোর সময় গেলে আগে থেকেই থাকার ব্যবস্থা করে রাখাই ভালো। এছাড়াও আমি ডেসক্রিপশান বক্সে এই কালিকাপুর রাজবাড়ি বা মৌখিয়া রাজবাড়ির গুগল ম্যাপের লিঙ্ক আমি দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি আপনাদের গন্তব্যস্থল থেকে এই পথটা বেছে নিতে পারবেন। ধ্বংসস্তূপের মধ্যেও সৌন্দর্য থাকে, নীরবতার মধ্যেও ইতিহাস কথা বলে। কালিকাপুর জমিদার বাড়ি আমাদের মনে করিয়ে দেয়, সব সময় বা সব কিছু বদলে দিলেও ঐতিহ্যের মূল্য কখনো কমে না। আজও ভাঙা বারান্দায় দাঁড়ালে মনে হয় যেন কোনো জমিদার পরিবারের পদচারণার শব্দ ভেসে আসছে। নাট মন্দিরের ভাঙা স্তম্ভ যেন অপেক্ষা করছে আবার ঢাকের আওয়াজ শোনার জন্য। আর বাতায়ন বোর্ড তিনি যেন আজও জানলার পাশে দাঁড়িয়ে সময়ের সাক্ষী হয়ে আছেন। যদি ইতিহাস ভালোবাসেন, যদি বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে জানতে চান, তাহলে জীবনে অন্তত একবার অবশ্যই ঘুরে আসুন কালিকাপুর জমিদার বাড়ি ও মৌখিরা জমিদার বাড়ি। হয়তো এখানে আপনি খুঁজে পাবেন এমন কিছু গল্প যা ইতিহাসের বইয়ে লেখা নেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত। আর বাংলার এমন অজানা ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবেন না। আমি আবার ফিরে আসব বাংলার আরেকটি অজানা ইতিহাস নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।